বইয়ের মলার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনাদের জন্য পড়ছিলাম দামেস্কের কারাগারে নামক উপন্যাসটি রচনা করেছেন উর্দুভাষী ঔপন্যাসিক এনায়েতুল্লাহ আলতামাশ। এই উপন্যাসটিতে বর্ণিত হয়েছে মুসলিমদের স্পেন বিজয়ের কাহিনী। আজ পর্ব এর দ্বিতীয় পর্ব। আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনাদের উৎসাহে উপন্যাসের বাকি পর্বগুলো দিতে আমাকে শক্তি যোগাবে। তাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দু-তিনজন মুশির ও দুজন সেনাপতি সহ মুসা যে কামরায় বসা ছিলেন, জুলিয়ন শাহী লেবাসে বাদশাহী ঢঙে সে কামরাতে প্রবেশ করল। তাকে দেখে মুসা উঠে দাঁড়ালেন এবং হাসি মুখে মুসাফাহার জন্যে দুহাত সামনে বাড়িয়ে দিলেন। জুলিয়ন তার ভাষায় কি যেন বলল, দুভাষী তার তর্জমা করে দিল। আমি নিরাপদে এসেছি এবং নিরাপদে প্রস্থান করব। বন্ধুত্বের পয়গাম নিয়ে এসেছি এবং বন্ধুত্বের ভাণ্ডার নিয়ে ফিরে যাব। মুসা ইবনে নুসাইর জুলিয়নকে বুকে জড়িয়ে ধরে চেয়ারে বসতে বসতে বললেন, আমাদের ঘরে যদি কোনো চরম দুশ্মনও আসে তাহলে তাকে আমরা দোস্ত মনে করি। আপনার দিলে যত বড়ই খারাপ ইরাদা থাকুক, আমরা আপনাকে দোস্তই মনে করব। তর্জমান উভয়ের কথাবার্তা বর্বর জবানে তর্জমা করে শোনাচ্ছিল। জুলিয়নের সাথে চমকদার পোশাক পরিহিত নেজা হাতে দুরক্ষী ছিল। তারা বন্ধ আধো খোলা দরজার সামনে দাঁড়ানো ছিল। জুলিয়ান তাদেরকে ইশারা করলে তারা রোবটের মতো বুকে সালাম করে চলে গেল। তারা চলে যাবার পর দুজন কৃষ্ণকায় আদমি, যাদের মাথায় সফেদ টুপি আর পরনে ঝলমলে তহবন্ধ, তারা দুজন একটা বাক্স নিয়ে এসে তা মুসা ইবনে নুসাইরের সামনে রেখে ঢাকনা খুলে দিয়ে তারা নতজানু হয়ে মুসার সামনে সিজদায় পড়ে গেল। তারা সিজদা থেকে উঠে নিচু হয়ে পিছন ফিরে চলে গেল। সাথে সাথে এরকম আরো দুজন হাবশে গোলাম ওইরকম বাক্স নিয়ে ঘরে প্রবেশ করল। মুসা, আমিরে শিওয়াস্তা, আপনি এদেরকে বলেন এরা যেন আমার সামনে সিজদা না করে। জুলিয়ন, আমিরে সালতানাতে ইসলামিয়া, এরা গোলাম শাহী খানদানের আফরাদ নয়, ফলে তাদেরকে সিজদা করতে বাধা দেবেন না। মুসা, আমির জুলিয়ন, আমরা সকলেই গোলাম, আমরা একজন বাদশাহের সামনে কেবল সিজদাবনত হই। মুসা শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তুলে ইশারা করে বললেন, আর সে বাদশাহ হলেন আল্লাহ। এসব আদব কায়দায় পাবন্দি আপনি আপনার দরবারে করবেন। আমরা সকলে এখন আল্লাহর দরবারে বসে আছি। মুসা জিজ্ঞেস করলেন, আপনি কি কখনো মুসলমানদেরকে একত্রে নামাজ পড়তে দেখেননি? জুলিয়ন, দেখেছিলাম আমিরে আফ্রিকা। যখন আপনার সৈন্যবাহিনী শিওয়াস্তা অবরোধ করেছিল, সে সময় একদিন সন্ধ্যায় কেল্লার প্রাচীরের ওপর গিয়ে আপনার তামাম ফৌজকে এক ব্যক্তির পেছনে কাতারবন্দি হয়ে নামাজ পড়তে দেখেছিলাম। মুসা, আপনি কি কিছু বুঝতে পেরেছিলেন? সেনাপতি, সেপাহী, আলা আদনা, সফেদ, শিয়া, রাজা, প্রজা সকলে একত্রে দাঁড়ানো ছিল। সেখানে এমন কোনো কানুন ছিল না যে কর্মকর্তার সামনের কাতারে আর কর্মচারী পেছনে। ইসলামে মনিব ও গোলামের মাঝে কোনো ইমতিয়াজ নেই। আল্লাহর দরবারে দাঁড়িয়ে সকলে সমান হয়ে যায়। মানুষ মানুষের সামনে নত হওয়া ও সিজদা করা ইসলামে বড় পাপের কাজ। 3টি বাক্স কামরার ভেতরে আনা হলো। মুসা ইবনে নুসাইর নিষেধ করার পরও বাক্স আরোহণকারীরা নত হয়ে সিজদা করছিল আর জুলিয়ন তা দেখে মুচকে হাসছিল। জুলিয়ন যা এনেছিল তা অত্যন্ত মূল্যবান হাদিয়া তোহফা ছিল। জুলিয়ন, আমিরে আফ্রিকা, মুসা ইবনে নুসাইরের জন্য একটি ঘোড়াও নিয়ে এসেছি। তাহা বাহিরে রয়েছে। শাহী আস্তাবলের ঘোড়া, এত দ্রুতগ্রামী ঘোড়া যেন উড়ে চলে। কেবলমাত্র শাহী লোককে তার পেটে চড়তে দেয়, আবার লাগাম ধরার সাথে সাথে থেমে যায়। কয়েকটা ময়দানে যুদ্ধ করেছে, যেন শাহী আস্তাবলের বাদশাহ। মুসা, আমি নিজের পক্ষ হতে এবং খলিফাতুল মুসলিমিনের পক্ষ হতে শুকরিয়া আদায় করছি। আপনি কি এখন আপনার তাশরিফ আনার মাকসাদ বলবেন? 3জন নির্ভরযোগ্য ঐতিহাসিক, লেইন পোল, প্রফেসর দুজি ও স্যার ম্যাক্সওয়েল, মুসা ইবনে নুসাইর ও জুলিয়নের যে আলাপ আলোচনা হয়েছিল তা তারা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। জুলিয়ন বলছেন, আমির আফ্রিকা ও মিশর, আমি আপনার জন্য আরও একটি তোহফা নিয়ে এসেছি, তবে সে তোহফা আপনাকে নিজের সম্মুখে অগ্রসর হয়ে গ্রহণ করতে হবে।
আমি আপনার সাথে থাকব, পথি মাঝে কৃষ্ণসাগর বাধা হয়ে দাঁড়াবে, আমি আমার পথ প্রদর্শক প্রেরণ করব। মুসা: আমাদের দিলে লুকায়িত বিষয় তো কেবল আল্লাহ জানেন। এক তো আপনার আগমনের বিষয়টাই আমার বোধ ক্ষমতার ঊর্ধ্বে, তারপর আপনি তোহফার কথা বলছেন এবং যে আঙ্গিকে বলছেন তা অনুধাবনের শক্তি তো আমার একেবারেই নেই। আপনি আপনার তাশরিফের মাকসাদ ও মানসা এমনভাবে বর্ণনা করবেন না যা আমার মতো কম আকলের লোকের অনুধাবন করতে কষ্ট হয়। জুলিয়ন: সেই তোহফার নাম স্পেন। স্পেন একটা দেশ যে ব্যাপারে আপনি না ওয়াকিফ নন। আপনি ওই মুলুককে ইসলামী সালতানাতের মাঝে সামিল করতে পারেন। সামনে ফ্রান্স, আপনি স্পেনে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফ্রান্সকে অধীনে আনতে পারেন। মুসা: সালতানাত ইসলামের সাথে আপনার কি সম্পর্ক? আর আপনার স্বজাতি স্বগোত্রের বাদশাহ রডাকের সাথেই বা আপনার কি দুশ্মনী? জুলিয়ন: আপনি কি জানেন না যে আমি বাদশাহ রডাকের জায়গিরদার? সে আমাকে আপনার রাস্তায় প্রতিবন্ধক বানিয়ে রেখেছে। সে সবসময় এই আশঙ্কায় আছে যে আরবের মুসলমান এত শক্তিশালী যোদ্ধায় পরিণত হয়েছে যে তারা পারস্য রোম সম্রাটকে পর্যন্ত নিশ্চিহ্ন করে দিয়ে আজ তারা আফ্রিকার উত্তর সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে। বর্বর জাতিকেও তারা ইসলামে দাখিল করে ফৌজি বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে, ফলে সে ভয় পাচ্ছে। এখন মুসলমানরা স্পেন হয়ে ইউরোপে প্রবেশ করবে। মুসা: আপনি কি স্পেনও আমাদের মাঝে একটা আজাদমূলক হিসেবে থাকতে চাচ্ছেন? জুলিয়ন: সে কথা পরে হবে, আগে আপনি আমার পূর্ণ কথা শ্রবণ করে আমার এক সওয়ালের জবাব দেন। আপনি কি স্পেনের উপর হামলা করে সুন্দর ও শ্যামল রাজ্যকে আপনার বিশাল সালতানাতের মাঝে সামিল করবেন? মুসা: না, আমার কাছে এত পরিমাণ সৈন্য নেই। কেন্দ্র থেকে সৈন্য সাহায্য পাবার আশা নেই, ফলে স্পেনের মতো অত বড় ফৌজি বাহিনীর উপর হামলা করার ক্ষমতা আমার নেই। মুসা ইবনে নুসাইর অসত্য কথা বললে তিনি বহুবার স্পেনের উপর হামলার ইরাদা করে পরিকল্পনা তৈরি করেছিলেন। তিনি তার সেনাপতিদের সাথে এই ব্যাপারে আলোচনা করেছিলেন এবং তিনি এটা চাচ্ছিলেন যে খলিফা যেন তাকে স্পেন আক্রমণের অনুমতি দিয়ে দেন। সে সময় খলিফা ছিলেন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। তিনি সবসময় যুদ্ধ করে অন্যান্য মুলুককে ইসলামী মুলুকে সামিল করার ফিকিরে থাকতেন। মুহাম্মদ ইবনে কাসেমকে তিনি সিন্ধু আক্রমণে পাঠিয়েছিলেন। মুসা তার নিজের একটা কমজোরির কথা চিন্তা করে করতেন, তাহলে আরবরা তখন পর্যন্ত নৌযুদ্ধে দক্ষ হয়ে উঠতে পেরেছিল না। জাহাজ চালনায় তারা মোহের ছিল, কিন্তু নৌযুদ্ধের কিছু কলাকৌশল ছিল যে সম্পর্কে তখনও তারা নাওয়াকিফ ছিল। স্পেন ও আফ্রিকার মাঝে প্রাচীর হিসেবে ছিল সাগর। স্পেনে হামলার সময় স্পেনের জঙ্গি জাহাজ তাদেরকে সমুদ্রের মাঝে বাধা দেওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু মুসলমানরা সাগরের যুদ্ধ সম্পর্কে জ্ঞাত ছিল না। জুলিয়নকে মুসা জবাব দিলেন, স্পেনের উপর হামলা করার কোনো চিন্তাই তার নেই। তিনি সন্দেহ করেছিলেন সে এ তথ্য নিতে এসেছে যে স্পেনের ব্যাপারে মুসলমানদের চিন্তা ফিকির কি। তিনি জুলিয়নের ব্যাপারে এই সুবাহ করেছিলেন যে সে মুসলমানদের অবস্থা পরীক্ষা নিরীক্ষা করতে এসেছে। মুসলমানরা যদি হাত পা গুটিয়ে বসে থাকে তাহলে তাদের উপর হামলা করে তাদের আফ্রিকা ও মিশর হতে বিতাড়িত করা হবে। জুলিয়ন: আপনি হয়তো জানেন না যে স্পেন কুতর্তের এক ঈর্ষণীয় মুলুক। চারিদিকে সবুজ নয়নাভিরাম ক্ষেত, ঘন সন্নিবিশিষ্ট গাছপালা, পত্রপল্লব এত সৌন্দর্য মণ্ডিত যে যদি মৃত ব্যক্তিও দেখে তাহলে সে জীবিত হয়ে উঠবে। স্পেন সমুদ্র নদী প্রধান দেশ। তার সবুজ শ্যামল পাহাড় ও মনোহারী উপত্যকার মুলুক। সেখানকার মাটি সোনা ফেলায়, মাটির নিচে রত্নভাণ্ডার লুকিয়ে আছে। আপনি যদি সেখানে যান তাহলে আরবের পালময় ও আফ্রিকার পাথুরে জীবন জমিনের দিকে ফিরে তাকাবেন না। সেখানের মানুষ সৌন্দর্যের প্রতীক। সেখানে রমণীদের সৌন্দর্য জাদুর আবেশে মহাবিষ্ট করে ফেলে। আপনি জান্নাতের কথা শুনেছেন, যা মৃত্যুর পরে পাওয়া যাবে। কে পাবে কে পাবে না তা মালুম নেই। আপনি যদি স্পেনে যান তাহলে বলে উঠবেন এটাই সে জান্নাত যারা ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। আমিরে আফ্রিকা, আপনি কি চিন্তা করেছেন স্পেনের দরজা আমার হাতে, আমি তা খুলে দেব। ঐতিহাসিকরা লেখেন স্পেনের প্রাকৃতিক সৌন্দর্য নয়নাভিরাম দৃশ্যের কথা জুলিয়ান এমন চিত্তাকর্ষক শব্দ ও ভঙ্গিতে বর্ণনা করেন যে মুসা ইবনে নুসাইরের উপর তার প্রভাব বিস্তার করে। কিন্তু তিনি দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তি ছিলেন।
তিনি খ্রিস্টান ও ইহুদিদের জাদুময় কথা ও চিত্তহরি বক্তৃতার ধোঁকা সম্পর্কে ওয়াকিফ ছিলেন। তিনি ইশারা করলেন সবাইকে বাহিরে চলে যাবার জন্য। কামরার মাঝে মুসা, জুলিয়ান ও দুভাষী রয়ে গেল। মুসা: জুলিয়ান, তুমি আমার জন্য খুব সুন্দর জাল বিস্তার করছো। তুমি আকলের ওপর এত পরিমাণ নির্ভরশীল যে এটা চিন্তা করার কাবেল তুমি নও যে যার কাছে জাদুময় বক্তৃতা দিচ্ছ সে অনেক ময়দানের খেলোয়াড়। তার চোখের তীক্ষ্ণতা মাটির নিচ পর্যন্ত গিয়ে পৌঁছতে পারে। জুলিয়ান: বেশক আমিরে মুসা, আমি এসব কিছু চিন্তা করেই এসেছি। আমি আপনার শুকরিয়া আদায় করছি যে আপনি আমাকে ছোট ভাই মনে করে তুমি বলে সম্বোধন করেছেন। অনুমতি দিন আমিও আপনাকে তুমি বলে সম্বোধন করি। সে হাত দুটো মুসার দিকে প্রসারিত করে বলল, আমার অন্তরের বন্ধুত্ব গ্রহণ করেন এবং আমার দিলে যা লুকিয়ে আছে তাও শ্রবণ করুন। মুসা ইবনে নুসাইর তার প্রসারিত হস্ততে জড়িয়ে ধরেন। কিছুক্ষণ পর জুলিয়ান তার হাত মুসার হাত থেকে বের করে উঠে দাঁড়ান। তিনি অত্যন্ত ক্ষিপ্রতার সাথে তলোয়ার কসমুক্ত করেন। তার চেয়ে আরো বেশি দ্রুত মুসার হাত তার কুরসির সাথে রাখা তলোয়ারে গিয়ে পৌঁছে, কিন্তু জুলিয়ান তলোয়ার দুহাতের তালুর উপর নিয়ে দাঁড়িয়ে সামনে অগ্রসর হয়ে মুসার সামনে ঝুঁকে পড়ে তলোয়ার মুসার কদমের কাছে রেখে দিয়ে পেছনে কিছু দূর সরে এসে দাঁড়ালেন। জুলিয়ান অত্যন্ত স্পৃহ তেজস্বীভাবে বললেন, আমিরে মুসা, এটা এমন তলোয়ার যা কখনো নত হয়নি। সে দুশ্মনের উঁচু ও উন্নত গর্দান বার করেছে। বেয়াদবি মনে করবেন না মুসা, তাকাব্বরি ও অহংকার ভাববেন না। এটা ওই তলোয়ার যাকে তুমিও নত করতে পারেনি। তোমার বর্বর ফৌজও তার ছলকানি থেকে শিওয়াস্তার কেল্লার পিছু উঠেছিল। আজ সে তলোয়ার তোমার পদযুগলের নিচে পড়ে রয়েছে। কোনো বাদশাহ, কোনো সেনাপতি এত সহজে তার তলোয়ার নিজের দুশ্মনের কদমের নিচে রাখে না। কিন্তু তুমি আমার দুশ্মন নও। এখন আমার ভাই ভাই একে অপরের দোস্ত। আজকে এক বন্ধু তার দুঃখ অপর বন্ধুর হৃদয়ে ঢালার জন্য এসেছে। তাকে গ্রহণ করবে মুসা? মুসা ইবনে নুসাইর পিছু নিচু হয়ে পায়ের নিচ থেকে জুলিয়নের শমশের উঠিয়ে নিজ হাতে জুলিয়নকে অর্পণ করলেন। মুসা বললেন, তুমি আমাকে দোস্ত ও ভাই বলেছ, এটা শুনে খুশি হলাম। আমি তোমার তলোয়ারের কদর করি। মুসা নিজ তলোয়ার কোষবদ্ধ করে বললেন, এখন কি আমার দোস্ত তার অন্তরের ব্যথার কথা আমাকে বলবে? জুলিয়ন: হ্যাঁ, যা শোনানোর জন্য এসেছি তা শুনিয়ে যাব। যদি আমির মুসার বেটিকে কেউ বেআব্রু করে তাহলে মুসা তাকে কি শাস্তি দেবে? প্রত্যুত্তরে মুসা বললেন, অভিযোগ প্রমাণিত হবার পর অপরাধীকে প্রস্তর আঘাতে খতম করে দেয়া হবে। জুলিয়ন: অপরাধী যদি কোনো মুলুকের বাদশাহ হয়? মুসা: তাহলে মুসা তার শাহী তখ্তের ইট চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে আর সে বাদশার খানদানের তামাম আওরাতকে দাসী বানিয়ে নিয়ে আসবে। জুলিয়ন: আর সে মাজলুম বেটি যদি তোমার দুশ্মনের হয়? মুসা: সে মাজলুম বেটি এবং তার বাপ যদি ফরিয়াদি হয়ে আসে তাহলে মুসা তারও প্রতিশোধ নেবে, কিন্তু এটা বিশেষভাবে লক্ষণীয় হবে যে তার নিজের সালতানাত কোনো খতরার মাঝে পড়ে কিনা। জুলিয়ন: না মুসা, তোমার সালতানাত ও প্রাসাদ কোনো খতরায় পড়বে না, বরং তোমার সালতানাত আরো প্রশস্ত হবে। এখন শোনো মুসা, সে মাজলুম পিতা আমি, নির্যাতিতা আমার বেটি। মুসা: তারপরও তোমার তলোয়ার কেন কোষবদ্ধ এবং তোমার তলোয়ার কেন আমার পদযুগলে পড়ল? জুলিয়ন: এই জন্য যে অপরাধী আমার চেয়ে বেশি তাকতওয়ালা, আর সে হলো স্পেনের বাদশাহ রডারিক। মুসা: রডারিকের শাহী মলে তোমার বেটি কিভাবে গেল? জুলিয়ন: আমির মুসা, বেশক আমি বাদশাহ রডারিকের জায়গিরদার, কিন্তু আমার সম্পর্ক স্পেনের শাহী খানদানের সাথে। কোনো এক সময় আমার এই রাজ্য স্বাধীন ছিল। সময়ের প্রেক্ষিতে শিওয়াস্তার প্রতিরক্ষার দায়িত্ব স্পেনের বাদশাহ নিয়ে নেন এবং শিওয়াস্তা স্পেনের অংশে পরিণত হয়। আমি বাদশাহ থেকে হলাম গভর্নর। শাহী খানদানের রেওয়াজ রয়েছে যে যার মেয়ে 15-16 বছরে পদার্পণ করে তখন তার বেটিকে স্পেনের শাহী মহলের আদব কায়দা শিষ্টাচার শেখানোর জন্য শাহী মহলে পাঠিয়ে দেওয়া হয়। শাহী পরিবারের লোকেরা অনেক সময় তার 10-12 বছরের মেয়েকে সেখানে পাঠিয়ে দেয়। সে দুস্তর মোতাবেক আমি আমার বেটি ফ্লোরিডাকে বাদশাহ রডারিকের কাছে পাঠিয়েছিলাম। তার বয়স 17-র দোরগোড়ায় পৌঁছেছে।
যেহেতু মেয়েদের আদব তরবিয়ত শিক্ষা দেওয়া হয়, এ কারণে তাদেরকে শাহী মহলে আওরাতের নেগরানিতে রাখা হয়। পুরুষের সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না। আমার বেটি খবর পাঠিয়েছে, বাদশার অর্ডারিক ধোকা দিয়ে তার ইজ্জত হরণ করেছে। মুসা, তোমার বেটি এখন কোথায়? জুলিয়ন, আমি তাকে টলেডো হতে নিয়ে এসেছি। তুমি হয়তো জানো টলেডো স্পেনের রাজধানী। এখন আমার বেটি সেও রাস্তাতে। ইচ্ছে করলে আমার বেটিকে তো এখানে তলব করে জিজ্ঞেস করতে পার। মুসা ইবনে নুসার, আমার বেইজ্জতির প্রতিশোধ আমি রডারিক থেকে নিতে চাই। তার এক তরিকা তো এই যে তাকে আমি কতল করে ফেলব, কিন্তু এটা সম্ভব বলে মনে হয় না। সে বহুত কম বাহিরে বের হয়। যদি বের হয় তাহলে তার চতুর্পাশে মুহাফিজের ভিড় জমে থাকে। দ্বিতীয়ত, তরিকা যার কথা চিন্তা করে তোমার কাছে আমি এসেছি, তাহলে তুমি স্পেন আক্রমণ করো, আমি তোমাকে পূর্ণ মদত করব। তবে আমি সামনে আসবো না। বেশাক স্পেনে ফৌজ বেশুমার, সংখ্যার দিকে যদি লক্ষ্য করো তাহলে তুমি হামলা করতে পারবে না। তবে যে উদ্দীপনা ও নিয়মতান্ত্রিকতা তোমার ফৌজের মাঝে রয়েছে তা রডারিকের সৈন্যের মাঝে নেই। এর তফসিল আমি পরে করব। আমি ইয়াকিনের সাথে বলছি, তোমার ফৌজ স্পেনের ফৌজকে শিকাস্ত দেবে। আমার প্রতিশোধ কেবল রডারিকের হত্যার মাঝে সীমাবদ্ধ রাখতে চাই না, বরং তার বাদশাহীকে মাটির সাথে মিশিয়ে দিতে চাই। আমার এই ইরাদা কেবল তুমিই পূর্ণ করতে পারো, তবে এর পরিপূর্ণ ফায়দা তোমার হবে। আমি কেবল এই আবেদন করব যে তুমি শিবাস্তাকে আজাদ রাখবে। এটা একটা মশহুর ওয়াকিয়া যা ঐতিহাসিকরা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। জুলিয়নের দুই বেটি ছিল। একজনের নাম ছিল ফ্লোরিডা, অপরজনের নাম ছিল মেরি। ফ্লোরিডা যত বড় হচ্ছিল তত তার সৌন্দর্য, মাধুর্য, রূপ লাবণ্য বৃদ্ধি পাচ্ছিল। তারা বলতেন, আমার বেটি যে সুন্দর হয়ে গড়ে উঠেছে তার জন্য তো ওই রকম সুন্দর শাহজাদা পাওয়াই মুশকিল হয়ে যাবে। তার মা জানতেন যে তার বেটি 14 বছর বয়সে এক শাহজাদাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে। যাকে বেছে নিয়েছে প্রকৃত অর্থে সে শাহজাদা নয়, সে শাহী আস্তাবলের এক শাহ সোয়ারের বেটা। এই শাহ সোয়ার শাহী খানদানের ও ফৌজি অফিসারদের আওলাদের ঘোড় সাওয়ারি ও নেজাবাজি প্রশিক্ষণ দেন। শাহী খানদান ও ফৌজের উঁচু পর্যায়ে তার বেশ মর্যাদা ও কদর রয়েছে। হিজি তার নওজোয়ান বেটা। ফ্লোরিডার বয়স যখন তার 13-14 বছর, হিজির বয়স তখন 17-18 বছর। হিজিকে তার পিতা শৈশবেই শাহ সোয়ার বানিয়েছিলেন। নেজাবাজিতে সে পারদর্শী ছিল। 14 বছর বয়সে ফ্লোরিডার বাপ জুলিয়ন তার মেয়েকে ঘোড়সাওয়ার বানানোর জন্য হিজির বাবাকে হুকুম করেছিলেন। ফ্লোরিডার সকাল সাজে ঘোড়সাওয়ারের জন্য যেত। জুলিয়ন হিজির বাপকে হিদায়াত দিতে গিয়ে বলেছিলেন, আমার বেটিকে বেটি মনে করবে না। তুমি জানো আমার কোনো লাড়কা নেই। সম্ভবত এ কারণে আমার এই লাড়কা হতে যাচ্ছে। সে আমার ছেলের অভাব পূর্ণ করবে, তাকে মর্দ মনে করে শাহ সোয়ার বানাবে এবং তাকে নেচাবাজি শেখানোর সাথে সাথে দ্রুতগামী ঘোড়ার পিঠে চড়ে তলোয়ার ও কুঠার চালানোর তরবিয়ত দেবে। 1.5-2 মাহিনায় ফ্লোরিডা ঘাড় সোয়ারিতেও এত পুক্তা হয়ে গেল যে সে ঘোড়ায় সোয়ার অবস্থায় তার ঘোড়া বড় উপত্যকা উঁচু প্রাচীর লাফ দিয়ে অতিক্রম করতে লাগলো। তার ওস্তাদ তাকে একাকী দূরে যেতে দিতেন না, কিন্তু ফ্লোরিডা ছিল শাহজাদি। সে তার ওস্তাদের ওপর হুকুম জারি করে ঘোড়া নিয়ে চলে যেত। ওস্তাদ আশঙ্কা করেছিলেন এলারকে একাকী জঙ্গলে ঘোড়া নিয়ে গিয়ে কোনো বাধার সম্মুখীন হয়ে যদি ঘোড়া হতে পড়ে যায় বা ঘোড়া যদি পড়ে যায় আর সে যদি ঘোড়ার নিচে পড়ে তাহলে তা ওস্তাদের জন্য বড়ই দুর্ভাগ্য ডেকে আনবে। তাই ওস্তাদ তার হাত থেকে বাঁচার জন্য ফ্লোরিডা যখন ঘোড়া নিয়ে বেরিয়ে যেত তখন ওস্তাদ তার ছেলে হিজিকে ঘোড়া দিয়ে তার পেছনে পাঠিয়ে দিতেন। হিজিকে আপনার পেছনে বা সাথে দেখে ফ্লোরিডা কোনো প্রশ্ন করেনি। একদিন সে পথিমধ্যে ঘোড়া দাঁড় করালো। হিজি তার কাছে গিয়ে তার নিজের ঘোড়াও থামালো। ফ্লোরিডা তাকে দেখে মুচকি হাসি দিল। হিজির মাঝে ছিল পৌরুষের সৌন্দর্য, ব্যক্তিত্বের ছবি। তার শরীরের অবকাঠামো দেখে পরিষ্কার বুঝে আসছিল মর্দে ময়দান। তার মাঝে ছিল পুরুষকে যুদ্ধের ময়দানে তলোয়ারের মাধ্যমে ব্যাকুল ও অস্থির করার ক্ষমতা আর মজলিসে রমণী পাগল পাড়া করার মোহ আকর্ষণ। ফ্লোরিডা, হিজি, আমাকে ঘোড়া হতে নামিয়ে দাও তো, এত ক্লান্ত হয়ে পড়েছে যে একা নামতে পারছি না। এটা শাহজাদির হুকুম ছিল, তাই হিজি তৎক্ষণাৎ নিজ ঘোড়া হতে নেমে শাহজাদির ঘোড়ার কাছে গিয়ে তার রেকাবের ওপর হাত রেখে দাঁড়ালো। কিন্তু
শাহজাদি দুহাত প্রসারিত করে তার থেকে ঝুঁকে পড়ে ক্ষণিকের মাঝে হিজির বাহু বন্ধনে চলে গেল। হিজি তাকে মাটিতে দাঁড় করিয়ে পিছে হটছিল, কিন্তু শাহজাদির নরম মাংসের বাহু যুগল হতে সে বেরোতে পারল না। ফ্লোরিডা, ভয় পেও না হিজি, তোমাকে আমার খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে। আমি তোমাদের এক গোলামের বেটা শাহজাদি, হিজি কাঁপা কাঁপা গলায় বললেন। গভর্নর জুলিয়ান যদি জানতে পারেন তাহলে? ফ্লোরিডা, ভুল বোঝো না হিজি, আমি লার্কি তো বটে, তবে বৈশিষ্ট্য লার্কির নয়। আমি সেরেফ তোমার শরীর চাই না। তুমি কি সে মহব্বত সম্পর্কে ওয়াকিফ নও যার জন্ম হৃদয় এবং হৃদয়ের গভীরেই বাসা বেঁধে থাকে? হিজি, না শাহজাদি না। ফ্লোরিডা, আমাকে শাহজাদি বলবেন না, আমাকে মহব্বত করার নির্দেশ আমি তোমাকে দিচ্ছি, আমাকে ফ্লোরা বল। হিজি ফ্লোরা বলতে লাগলো। শাহজাদি শাহী প্রাচীর ও আঙ্গিনা ডিঙিয়ে এলো। লোকসম্মুখে হিজি ছিল তার নকর, কিন্তু কেল্লার বাহিরে খোলা প্রান্তরে ছিল তার প্রিয়জন হৃদয় সুজন। প্রথম দিন ফ্লোরিডা তাকে বলেছিল, আমি কেবল তোমার শরীর চাই না, তা সে বাস্তবায়ন করে দেখিয়ে দিল। তার মহব্বত দিল হতে জন্ম নিয়ে অন্তরের গভীরতম প্রদেশে ঠাঁই করে নিয়েছে। হিজি তাকে শাহসোয়ার বানিয়ে নেজাবাজি ও তলোয়ার চালানোও মাহির বানিয়ে দিল। ফ্লোরিডার বাবা মা বিন্দুমাত্র অনুভব করতে পারল না যে তাদের বেটি নিজ জিন্দেগির সাথে ইন্তেকাব করে নিয়েছে। ফ্লোরিডা ও হিজি কখনো চিন্তা করেনি যে তাদের শাহী আদৌ তবে হবে না। জুলিয়ান মখমলের নকশা চটের থলিতে করবেন না। তারা তো প্রেমের সাগরে ডুব দিয়ে নিজেদের অবস্থার কথাই কেবল ভুলেনি, বরং তামাম দুনিয়াকেই ভুলে গিয়েছিল। সময়ের ঘড়ি অতিক্রম করে 2 বছর অতিবাহিত হয়ে গেল। একদিন মা ফ্লোরিডাকে বললেন তার বাবা তাকে টলেডো নিয়ে যাচ্ছেন, সেখানে তাকে কমসে কম 1 বছর স্পেনের বাদশাহ রডারিকের শাহী মহলে অতিবাহিত করতে হবে। ফ্লোরিডা বললেন, কেন? মা বললেন, তুমি কি জানো না শাহী খানদানের লাড়কিরা সেখানে শাহী আদব আখলাক ও বাদশাহী চালচলন শিখতে যায়? ফ্লোরিডা, আমি মূর্খ, গ্রাম্য, আমি শাহী তরিকা সম্পর্কে ওয়াকিফ নই। আমার কিসের কমতি পরিলক্ষিত হচ্ছে? আমি যাব না। আমি ওই শাহী খানদান সম্পর্কে অনেক কথাবার্তা শুনেছি। শাহী মহলে যে আদব আখলাক প্রচলিত রয়েছে তার কয়েকটা ঘটনা আমি শ্রবণ করেছি। ফ্লোরিডার মা তাকে অনেক বোঝালেন, কিন্তু তার কোনো কথা শ্রবণ করল না। সে এক কথা বলতে লাগলো, ওইসব বাদশাদের কাছে কোনো আখলাক, ভদ্রতা, শিষ্টাচার কিছুই নেই। কিন্তু তার বাবা যখন হুকুমের স্বরে তাকে স্পেনে যেতে বললেন, তখন আর সে অস্বীকার করার সাহস পেল না। সে জানত তার বাবা কি পরিমাণ স্বেচ্ছাচারী। জুলিয়ান ও তার বিবি ফ্লোরিডাকে সাথে নিয়ে রেখে আসলেন স্পেনের রাজধানী টলেডোতে, বাদশাহ রডারিকের শাহী মহলে। তারা ফ্লোরিডাকে রডারিকের সম্মুখে উপস্থাপন করলেন। রডারিক ফ্লোরিডার রূপ লাবণ্য নবযৌবন মুগ্ধ হয়ে বলেছিলেন, আহা, এত সুন্দরী জুলিয়ান! এ লাড়কিকে নামকা বাস্তে কোনো শাহজাদার সাথে শাদি দিয়ে বিনষ্ট করবে না। জুলিয়ান সহাস্যে উত্তর দিয়েছিলেন, এ বেটি নয়, এ আমার বেটা। ফ্লোরিডার বাবা মা যখন সেখান থেকে বিদায় নিয়ে চলে আসছিলেন, দুনয়ন আঁসুতে ভরে উঠছিল তাদের। 8-10 দিন অতিবাহিত হওয়ার পর হিজির বাপ জুলিয়ানকে বললেন, তার ছেলে লাপাত্তা হয়ে গেছে। জুলিয়ানের নির্দেশে তাকে সর্বত্র তালাশ করা হলো। মাঠে ময়দানে জঙ্গলে ঘোড়সাওয়ার পাঠানো হলো, কিন্তু কোথাও হিজির নাম নিশানা পাওয়া গেল না। এখানে সে থাকলে না পাওয়া যাবে। সে সমুদ্র পাড়ি দিয়ে টলেডোতে পৌঁছেছিল। সে ফ্লোরিডার বিরহ সহ্য করতে পারেনি। সেখানে পৌঁছে সোজা শাহী আস্তাবলে গিয়ে জিম্মাদার অফিসারের সাথে সাক্ষাৎ করে নকরির দরখাস্ত করেছিলেন। আস্তাবলের অফিসার তার ইমতেহান নেয়ার জন্য বা তার সাথে মজা করার জন্য একটা অত্যন্ত অবাধ্য ও দুষ্ট অশ্বের দিকে ইশারা করে বলেছিল, এ অশ্বকে সোয়ারি বানিয়ে দেখাও। ওই ঘোড়া খুব কম লোকের বাগে আসতো। হিজি সে ঘোড়ার ওপর জিন লাগিয়ে সোয়ার হয়ে গেল। আস্তাবলের তাবৎ কর্মচারীরা হিজির ঘোড়ার পিঠ হতে পতিত হওয়ার দৃশ্য দেখার জন্য একত্রিত হয়ে গেল। ঘোড়া তার অবাধ্যতা দেখানো শুরু করলো। সোয়ারির কোনো ইশারা ইঙ্গিতই সে পাত্তা দিল না। কিন্তু হিজি অল্প কিছুক্ষণ পরেই তাকে বাগে এনে ফেলল। অত্যন্ত দ্রুত দৌড়ালো, সব ধরনের চাল চালনা করলো এবং ঘোড় দৌড়ের ময়দান যে বাধা ছিল তা নির্দ্বিধায়
অতিক্রম করে সকলকে তাক লাগিয়ে দিল। নেজাবাজি ও তলোয়ার চালানোর অমূল্য কৌশল দেখালো, যার ফলে ভালো পদে তার নকরি হয়ে গেল। তার মাকসাদ কেবল নকরি ছিল না, সে তো ফ্লোরিডার সাথে মিলন চাচ্ছিল। কিছুদিনের মাঝে সে জেনে গেল ফ্লোরিডা কোথায় থাকে, কিন্তু তাকে ফ্লোরিডার কাছে যাওয়ার জন্য চেষ্টা করতে হলো না। একদিন 5-6 জন শাহজাদি ঘোড়সাওয়ারের জন্য এলো, তাদের মাঝে ফ্লোরিডাও ছিল। এসব শাহজাদিরা ফ্লোরিডার মতো অন্যান্য শহর হতে তালিম তরবিয়তের জন্য এসেছে। তাদের তরবিয়তের মাঝে ঘোড়সাওয়ারও সামিল ছিল। ফ্লোরিডা হিজিকে দেখে বিস্ময়াভিভূত হয়ে পড়ল। সে যেহেতু শাহজাদি ছিল, এ কারণে যে কোনো নওকরের সাথে তার কথা বলার অধিকার ছিল। সে সোজা হিজির কাছে গিয়ে উচ্চস্বরে কথা বলতে লাগলো, যাতে কারো কোনো সন্দেহ না হয়। ফ্লোরিডা, তোমার নাম কি? আগস্টাস। হিজি তার নাম ভুল বলল, অন্যদের কাছেও সে নামই বলেছে। ফ্লোরিডা, তোমাকে মনে হচ্ছে ইতিপূর্বে কোথাও দেখেছি। হিজি, হয়তো দেখতে পারেন শাহজাদি, আমি বেশ অনেক জায়গায় অবস্থান করেছি। অন্যান্য শাহজাদিরাও তাদের কাছে এসে দাঁড়িয়েছিল, তারা বেশ হাসি খুশিতেই এসেছিল। ফ্লোরিডা, আস্তাবলে তোমার কি কাজ? আস্তাবলে অফিসার যিনি পাশেই দাঁড়ানো ছিলেন বললেন, সে খুব ভালো শাহসওয়ার শাহজাদি। ফ্লোরিডা, শাহসওয়ার? আজই তাহলে তাকে আমাদের সাথে পাঠাও, দেখব কত বড় শাহসওয়ার। ওই দিনই হিজিকে শাহজাদির সাথে পাঠানো হলো। কেল্লার বাইরে গিয়ে ফ্লোরিডা তার শাহজাদিদের বলল, সে এই শাহসওয়ারের সাথে ঘোড়ার দৌড়িয়ে দেখবে এ ঘোড় সাওয়ার কতটুকু মাহের। কিছুক্ষণ পরেই ফ্লোরিডা ও হিজির ঘোড়া সমান্তরালে চলতে লাগলো। তারা ঘোড়া দৌড়াতে দৌড়াতে পাহাড়ের সবুজ শ্যামল চূড়াতে গিয়ে পৌঁছল। বেশ কিছুক্ষণ পর তারা পাহাড় হতে বের হলো। এর মাঝে তারা তাদের অন্তরে জমে থাকা কথা সেরে নিয়েছিল। হিজি ফ্লোরিডাকে বলেছিল সে কাউকে কিছু না বলেই শিবাস্তা থেকে চলে এসেছে। ফ্লোরিডা, তাড়াতাড়ি ফিরে যাও। আমার বাবা যদি জানতে পারেন যে তুমি এখানে, তাহলে প্রথমে এই শক হবে যে তুমি আমার জন্য এখানে চলে এসেছো। শিবাস্তার শাহী নওকরি ছেড়ে এখানে নকরি করতে আসার এছাড়া আর কোনো কারণ নেই, থাকলেও তুমি কাউকে বোঝাতে পারবে না। হিজি, ফ্লোরিডা, আর কিছুদিন থাকতে দাও, 2-1 দিন আরো মোলাকাতের মৌকা দাও, তাহলে আমি চলে যাব। আমার বাবাকে বলবো শিবাস্তাতে থাকতে থাকতে একঘেয়েমি হয়ে উঠেছিল, তাই কিছুদিন স্পেনে ঘুরে এলাম। শাহী মহলের চতুর্পাশে ঘন গাছপালা ও পত্রপল্লবে ঘেরা বাগিচা ছিল। তার কোনো এলাকা ঘন গাছগাছালি ও লতাগুল্মের একেবারে ঠেকে নিয়েছিল। ফ্লোরিডা হিজিকে এমনই একটা কোণের কথা বলে রাস্তা বাতিয়ে দিল এবং অর্ধেক রাতের পরে যাওয়ার হেদায়েত দিল, কারণ এর পূর্বে বা দিনের বেলা গেলে ধরা পড়ার সম্ভাবনা ছিল। বিপদ আশঙ্কা পিছিয়ে ফেলে হিজি দ্বিতীয়বার রাতের আধারে বাগানের নিঝুম কোণে ফ্লোরিডার সাথে সাক্ষাৎ করল। ফ্লোরিডারও বিপদের শঙ্কা ছিল। বাইরে থেকে যেসব শাহজাদিরা এসেছিল তাদের প্রতি করা নজর রাখা হতো। তারপরে ফ্লোরিডা দুরাত্র তার কামরা হতে খালি পায়ে বেরিয়ে চোরের মতো বাগানে পৌঁছেছিল। দ্বিতীয় মোলাকাতে ফ্লোরিডা হিজিকে 3 রাত পরে আসতে বলেছিল। যেদিন রাত্রে হিজির বাগানে যাবার কথা ছিল, সেদিন বাদশাহ রডারিক 4-5 দিনে গায়ের হাজিরির পরে ফিরে এসেছিল। স্পেনের কিছু এলাকাতে বিদ্রোহীরা মাথা উঁচু করেছিল। বাদশাহ রডারিক নিজে সেখানে গিয়ে বিদ্রোহীদের 3 সর্দারের শিরোচ্ছেদ করে এসেছেন। সন্ধ্যায় এসে পৌঁছলেন। তিনি ক্লান্ত শ্রান্ত, আবার খুশি, কারণ বিদ্রোহীরা মাথা চাড়া দিয়ে ওঠার পূর্বেই তা খতম করে দিয়েছেন। বাদশাহ স্নান করে শরাব পানে বসলেন। তার আচার আচরণ ও কথাবার্তা মনে হচ্ছিল তিনি খুশিতেই ফেটে পড়েছেন এবং তিনি স্থির করতে পারছেন না খুশি তিনি কিভাবে উদযাপন করবেন। বাদশাহের মনে আনন্দ আনার জন্য খুশি উদযাপনের জন্য সাধারণত 2টো জিনিস প্রাধান্য পায়, রমণী ও শরাব। বাদশাহ রডারিকের দরবারেও এই 2 জিনিসের কোনো কমতি ছিল না। বাদশার দরবারে 2-3 জন হাকিমও তার সাথে পনারত অবস্থায় ছিলেন। মায়াবী নবযৌবনা যেসব লাড়কিরা শরাব পান করাচ্ছিল, তাদের দিকে দেখে বাদশাহ রডারিক বললেন, কোনো নতুন ফুল আছে? নাক ছিটকিয়ে নিজেই বললেন, নেই, কলি চাই, অর্ধফুটিত কলি। একজন হাকিম আদবের সাথে মুচকি হেসে বললেন, এরাই তো ফুল যারা স্পেনের বাদশার স্বপ্নের নীলাভ
ভুবনে খুশবু ছড়াচ্ছে। বাদশাহ মাতালের সুরে বললেন, না না কলিচাই। হাতে তুড়ি দিয়ে বললেন, ফ্লোরিডা, জুলিয়নের বেটি। বাদশাহ এক মুশির বলল, শাহানশাহে উন্দুলুস, বহিরাগত শাহজাদিরা আমাদের কাছে আমানত। তারা আদব আখলাক শিখতে এসেছে। এখানে আগত শাহজাদিদের সাথে এনাকার মামুলি কৌতুক অভ্যাস পর্যন্ত করা হয়। এই সুনাম ক্ষুণ্ণ না করাই ভালো হবে। নিশাতে ঢুলতে ঢুলতে বাদশাহ বললেন, হাম উসে उंदुलुस का मालिका बनाएंगे। तुम सब चल जाओ और फ्लोरिडा को यहाँ भेज दो। মুশির বলল, শাহানশাহে মুআজ্জম, বিপদের ব্যাপারে সতর্ক করা এবং মুসিবত থেকে আপনাকে বাঁচানো আমার নৈতিক দায়িত্ব। যদিও এই দায়িত্ব আদায় করতে গিয়ে আমাকে প্রাণ দিতে হতে পারে প্রধান্বিত হয়ে আপনার এই তলোয়ার কোষমুক্ত হয়ে আমার মাথা বদন থেকে জুদা করে দেবে, কিন্তু এতে আমার আত্মা শান্তি পাবে যে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। শাহ রডারিক বললেন, কিসের বিপদ? জুলিয়ানের পক্ষ হতে আমার ওপর আবার কি মুসিবত আসবে? প্রথমত হতে পারে তার বেটি ফ্লোরিডা আমার স্বপ্নীল ভবনে রাত্রি যাপনকে বড় সম্মানজনক মনে করবে। দ্বিতীয়ত, তা যদি না হয় তাহলে সে তার বাপকে বলবে। তারপর জুলিয়ান আমার কি করতে পারবে? 2 ইঞ্চি জমিনের মালিক আমাদের 20টা সোয়ারির মোকাবেলা করার কাবেল নয়। তার তাকত তো আমি জানি। যদিও সে আরবীয় বর্বরদেরকে সিওয়াস্তাতে বাধা দিয়ে স্পেনের দিকে আসতে দিচ্ছে না, তার কারণ তো এটাই যে তার পেটের উপর আমার হস্ত রয়েছে। যদি আমার সাহায্যের হাত গুটিয়ে নিই, তাহলে আরব ও বর্বর মুসলমানরা তার কেল্লার প্রতিটি ইট চূর্ণ বিচূর্ণ করে তার 2 বেটিকে দাসী বানিয়ে নিয়ে যাবে। আমি যদি তার বেটিকে কিছু সময়ের জন্য আমার খাবগাহাতে অবস্থান করাই, তাহলে তার খোশ হওয়া উচিত। হতে পারে আমি তার বেটিকে আমার রানী বানাবো। মুশির, শাহানশাহে মুআজ্জম, আমি শুধু এটা বলতে চাচ্ছি যে আমাদের তো শুধু দোস্ত পয়দা করা উচিত, দোস্তকে দুশমন বানানো উচিত নয়। বাদশাহ রডারিক শাহী প্রতাপে বললেন, তুমি কিছুই বোঝো না, যাও তাকে এখানে পাঠিয়ে দাও। শাহী প্রতাপ ও শরাবের নেশা দুটো একত্রিত হয়ে রডারিকের মস্তিষ্কের উপর পর্দা ঢেলে দিচ্ছিল। ছোট বাচ্চাকে বাবা ডাকলে যেমন খুশি পরে দৌড়ে আসে, ঠিক তেমনি ভাবে আনন্দ চিত্তে ফ্লোরিডা বাদশাহের খাপমহলে প্রবেশ করল। স্পেনের বাদশাহের আহ্বানকে সে হয়তো নিজের জন্য মর্যাদাকর মনে করেছিল, কিন্তু সে কামরাতে প্রবেশ করার সাথে সাথে রডারিক তাকে বুকে জড়িয়ে ধরলেন। ফ্লোরিডা বের হবার জন্য বহুত চেষ্টা কোশিশ করলো, ক্রন্দন করলো, কিন্তু সে তো ছিল এক হিংস্র শক্তিশালী ক্ষুধাতুর হায়নার থাবাতে। রডারিক কোনোদিনও কল্পনা করতে পারেনি যে কোনো মেয়ে তাকে এভাবে ভর্ৎসনা করতে পারে, যেভাবে ফ্লোরিডা ঘৃণা পরে তাকে ভর্ৎসনা করেছিল। রডারিক তাকে রানী বানানোর লোভ দেখিয়েছিলেন, কিন্তু ইজ্জত আবরু পেলিয়ে দিয়ে সে রানী হতে রাজি হয়নি। রডারিক তাকে এ হুমকি দিয়েছিল যে তিনি সিওয়াস্তার ওপর আক্রমণ করে বাবা সহ পুরো খানদানকে টলেডোর অলিগলিতে ভিক্ষা করতে বাধ্য করবে। ফ্লোরিডা বলেছিল, আসমান জমিন সর্বত্র যদি আগুনও লাগিয়ে দাও, তবু আমি আমার কুমারিত্ব খতম করতে পারবো না। স্পেনের ইতিহাসবেত্তারা সকলে এই ব্যাপারে ঐক্যমত্য যে ফ্লোরিডা কোনো লোভে পড়েনি, এমনই ভাবে বাদশার কোনো হুমকি ধুমকিকেও পাত্তা দেয়নি। সে তার কুমারিত্ব অনুরোধের দোহাই দিচ্ছিল, কিন্তু শাহী প্রতাপ ও শরাব রডারিককে হিংস্র পশুতে পরিণত করেছিল। ফলে 16 বছরের লার্কি তার সতীত্ব কুমারিত্বকে হেফাজত করতে পারল না। এটা ছিল রাতের প্রথম প্রহরের ঘটনা। অর্ধ রজনী অতিবাহিত হতেই হিচি বাধা বিপত্তিকে উপেক্ষা করে শাহী বাগিচার ওই আধার প্রান্তে গিয়ে পৌঁছল, যেখানে সে ইতিপূর্বে 2বার গিয়েছিল। বাগানের প্রান্ত দিয়ে ঝুঁকে ঝুঁকে ওই জায়গায় উপস্থিত হলো যেখানে পূর্বে ফ্লোরিডার সাথে তার মিলন ঘটেছিল। ফ্লোরিডা তখনও আসেনি। তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটা ছায়ামূর্তি ক্রমে তার দিকে অগ্রসর হচ্ছিল। কাছে আসতে আসতে তা এক রমণীল রূপ ধারণ করল। হিজি পূর্বের ন্যায় 2-3 কদম তার দিকে অগ্রসর হলো, কিন্তু ফ্লোরিডার চালচলনে বিন্দুমাত্র আবেগ ও আনন্দের ছোঁয়া ছিল না। প্রতিটি মিলন মুহূর্তের ন্যায় এবারও হিজি তার 2 হস্ত প্রসারিত করে দিল, কিন্তু ফ্লোরিডা তার বুকে যাওয়ার পরিবর্তে তার সজোরে সরিয়ে দিয়ে মূর্ছা যাবার ন্যায় ঘাসের ওপর বসে পড়ল। কি হয়েছে ফ্লোরা?
হিজি ঘাবড়িয়ে ভয়ার্ত হয়ে জিজ্ঞেস করে তার কাছে গিয়ে বসল। নয়ন যুগল অশ্রু সাগরে ভাসিয়ে ফ্লোরিডা বলল, আমার কাছ থেকে দূরে থাকো হিজি। আমার অপবিত্র কায়া স্পর্শ করবে না। আমি তোমার উপযুক্ত নই। আমি আমার আত্মসম্মানী বাহাদুর বাবাকেও মুখ দেখানোর আর কাবিল নই। আমি আমার নিজেকেই ভৎসনা করছি। হিজি কম্পমান স্বরে বলল, কি হয়েছে তা খুলে বলো তো ফ্লোরা। ফ্লোরিডা তাকে পূর্ণ ঘটনা বর্ণনা করল। ফ্লোরিডা ফুপাতে ফুপাতে বলল, আমার সতীত্ব অনুরত্ব আমার সম্পদ ছিল। আমি নিজেকে কখনো শাহজাদি মনে করিনি। আমার যদি সম্রাজ্ঞী হবার অভিপ্রায় থাকতো, তাহলে আমি আমার বাপের চাকরকে বেটার প্রেম সাগরে অবগাহন করাতাম না। ফ্লোরা, হিজি উঠে দাঁড়িয়ে কাপড়ের নিচ থেকে খঞ্জর বের করে বলল, আমি বাদশাহ থেকে প্রতিশোধ গ্রহণ করব। তাকে হত্যা করে এখান থেকে চলে যাবার কোশিশ করব। যদি ধরাও পড়ি, তবুও কোনো পরোয়া নেই। তোমার ইজ্জতের ওপর আনন্দে জীবন বিলিয়ে দেব। ফ্লোরিডা তার সম্মুখে দুহাত সম্প্রসারিত করে বলল, না হিজি, তুমি তার কাছে পৌঁছতে পারবে না। তার পূর্বেই পাকড়াও হয়ে যাবে। আমি তোমাকে উদ্দেশ্যহীন মৃত্যু গহ্বরে যেতে দেব না। তুমি এক কাজ করো, কোনো বাহানায় সবচেয়ে ভালো অশ্ব নিয়ে প্রত্যুষে শহরের ফটক খুলতেই তুমি বেরিয়ে যাবে। যত দ্রুত যেতে পারো যাবে এবং শিওয়াস্তা পৌঁছে আমার বাবাকে এই ঘটনা শোনাবে। তাকে বলবে তিনি এসে যে কোনো বাহানায় যেন আমাকে নিয়ে যান। শাহ রডারিকের কাছে এমন কিছু যেন প্রকাশ না পায় যাতে সে বুঝতে পারে যে বাবা এই ঘটনা জানে। বাবা যদি রডারিকের সামনে সামান্যতম গুস্সা প্রকাশ করেন, তাহলে এই হতভাগা দুষ্কৃতিকারী বাদশাহ তাকে কতল করে ফেলবে আর আমাকে আজীবনের জন্য তার মহলে বন্দী করবে। রডারিক আমাকে গুরুতর হুমকি দিয়েছে। বাবাকে খুব ভালো করে বুঝিয়ে বলবে, তা না হলে চিরতরে শিওয়াস্তা হারাতে হবে। অধিকন্তু আমাদের খানদানের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। প্রথম দিন যে অবাধ্য ঘোড়ার দ্বারা হিজির ইমতেহান নেওয়া হয়েছিল, অতি প্রত্যুষে সে ওই ঘোড়ার ওপরে জিন লাগালো। হিজি তাকে বাহিরে দৌড়ানোর বাহানায় নিয়ে গেল। কেল্লায় ফটক খোলা ছিল। কেল্লা থেকে বের হয়ে সে ঘোড়াকে পদাঘাত করলো। ঘোড়া হাওয়ার তালে ছুটে চলল। তার সামনে টলেডো থেকে সমুদ্র পর্যন্ত 500 মাইলের রাস্তা। এত পরিমাণ রাস্তা দৌড়ে অতিক্রম করা ঘোড়ার জন্য অতীব কষ্টসাধ্য। তারপরও গোয়েন্দার হাত থেকে বাঁচার জন্য হিজি পূর্ণ দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়েছিল। অনেক দূর যাবার পর এক নদীর কোলে ঘোড়া থামিয়ে ঘোড়াকে পানি পান করালো। কিছুক্ষণ বিশ্রাম করার পর হিজি সাধারণ গতিতে ঘোড়া ছুটালো। রাতেও সে অবিরাম গতিতে সফর করেছিল। যৎসামান্য আরাম করা ছাড়া সারাক্ষণ সফর করার ফলে দীর্ঘ 500 মাইল রাস্তা মাত্র 4 দিন অতিক্রম করল। সম্মুখে সমুদ্র। শিওয়াস্তা যাওয়ার জন্য কোনো কিস্তি তৈরি নয়। 2-3 দিনের মধ্যে কোনো কিস্তি সেদিকে যাবার ছিল না। এক পালতোলা নৌকার মাঝিরা হিজিকে একা নিয়ে যাবার জন্য এত পরিমাণ পয়সা দাবি করল যা তার কাছে ছিল না। হিজি নৌকার মোল্লাদের উদ্দেশ্যে বলল, এই ঘোড়া তোমাদের কিস্তির চেয়ে অনেক কিমতি। এটা তোমরা রেখে দিয়ে আমাকে শিওয়াস্তার সীমানায় পৌঁছে দাও। মাল্লা, আমরা মাঝি মাল্লা, আমরা ঘোড়া কি করব? আমাদের নিজেরও ছেলে পুলের পেটের অন্ন জোগাতেই আমরা অক্ষম। ঘোড়াকে খিলাবো কোথা থেকে? হিজি, এটা বিক্রি করে তোমরা তোমাদের পয়সা নিয়ে নিবে। মাল্লা, আমরা ঘোড়ার সওদাগিরি সম্পর্কে ওয়াকিফ নই। হিজি, তাহলে আমাকে বিশ্বাস করো, আমাকে নিয়ে চলো। ওপারে গিয়ে কেরায়ার পয়সাও দেব, সাথে ইনামও পাবে। মাঝিরা তার সেকেলে ছুরত, শরীরের কাঠামো, পোশাক পরিচ্ছদ ও ঘোড়া দেখে তাকে অফিসার মনে করে, ফলে ঘোড়াসহ তাকে কিস্তিতে তুলে নৌকার পাল তুলে দিল। সমুদ্র সফর ছিল 12 মাইল। সূর্যমণি ও রক্তিম আভা ছড়িয়ে বিদায় নেয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় হিজির কিস্তি শিওয়াস্তার তীরে গিয়ে ফিরল। হিজি মাল্লাদের সাথে নিয়ে সোজা জুলিয়নের মহলে পৌঁছে ফটকের সিপাহীকে বলল, গভর্নর জুলিয়নকে অতি দ্রুত গিয়ে বলো, আমি টলেডো হতে শাহজাদি ফ্লোরিডার জরুরি পয়গাম নিয়ে এসেছি। জুলিয়ন তাকে তাৎক্ষণিক আহ্বান করলো, কারণ সে তার পেটির খবরের জন্য বেকার ছিল। জুলিয়ন তাকে দেখে জিজ্ঞেস করলো, তুমি
ফরিয়াড্রকের বেটা না? হিজি: হ্যাঁ গভর্নর, আমি তার বেটা। জুলিয়ান: তুমি কি টলেডো থেকে এসেছো? তোমার বাবাকে না বলে চলে গিয়েছিলে? হিজি: জি হ্যাঁ, এখানে একঘেয়েমি লাগছিল তাই স্পেন সফরে বেরিয়েছিলাম। তবে মোহতারাম গভর্নর, আমার গায়েব হয়ে যাওয়া বা ফিরে আসা এটা আপনার জন্য কোনো জরুরি বিষয় নয়। আমি যে পয়গাম নিয়ে এসেছি সেটা খুবই জরুরি। আগে একটা আবেদন শুনুন। আমি যে কিস্তিতে এসেছি তার কিরায়া দিতে পারিনি। মাল্লার সাথে এসেছে, তাকে কিরায়া দিতে হবে। জুলিয়ান কিরায়া ও ইনাম দেওয়ার হুকুম দিয়ে হিজিকে জিজ্ঞেস করলো তার বেটি কি পয়গাম পাঠিয়েছে। হিজি পয়গাম শোনানোর সাথে সাথে জুলিয়ান উঠে দাঁড়িয়ে গেল। তার সারা শরীরের খুন যেন চেহারা ও চোখে জমা হয়ে গেল। সে ক্রোধ ও ক্ষোভে কামরার মাঝে দ্রুত পায়চারি করতে লাগলো। হিজি: শাহজাদির সাথে ইত্তেফাকান আমার মোলাকাত হয়ে গিয়েছিল। সে আমাকে এই ঘটনা শোনানোর পর আমি বাদশাহ রডারিককে হত্যার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম। কিন্তু শাহজাদি আমাকে এই বলে বাধা দিল যে আমি তার কাছে পৌঁছতে পারবো না, গ্রেপ্তার হয়ে যাব। আমি সেখানে শাহী আস্তাবলের ঘোড়া চুরি করে এ নাগাদ এসেছি। জুলিয়ান: শাহজাদি ঠিক বলেছিল, এ বাদশাহকে হত্যা করা মুশকিল নয়। আমি তার প্রতিশোধ নেব। তুমি যাও। জুলিয়ান তার এলাকার বাদশাহ ছিল, যদিও তার এলাকা ছোট ছিল এবং সে স্পেনের বাদশাহ রডারিকের জায়গিরদার ছিল, তবুও তার অবস্থান বাদশাহর মতো ছিল। ফলে সে একজন চাকরের সাথে এ ব্যাপারে আলাপ আলোচনা পর্যালোচনা সমীচীন মনে করছিল না। সে হিজির জন্য কিছু ইনাম পেশ করল। হিজি: না জনাব, ইনাম কোনো কৃতিত্বের জন্য। আমাকে অনুমতি দেন, আমি স্পেন গিয়ে বাদশাহ রডারিকের হত্যার মৌকা তালাশ করব। আমার খানদান আপনার নিমক খেয়েছে, আমি সে নিমক হালাল করতে চাই। আপনার ইজ্জত আমাদের ইজ্জত। জুলিয়ান: হিজি তুমি যাও, আগে আমাকে চিন্তা করতে দাও। তুমি চিন্তা ফিকির না করে এবং আমাকে কিছু না বলে কিছুই করবে না। ঐতিহাসিকরা লেখেন, জুলিয়ানের মতো জায়গিরদাররা রোডারিকের মতো শক্তিধর বাদশাহকে খুশি করার জন্য স্বীয় ললনাদের দিয়ে দিত। কিন্তু জুলিয়ান আত্মমর্যাদাশীল ছিল, ফলে তার বেটির সতীত্ব হরণ তাকে পাগল বানিয়ে দিল। সে সাথে সাথে টলেডো থেকে নিজ কন্যা ফিরিয়ে নিয়ে আসার জন্য সিদ্ধান্ত নিল। সকল ঐতিহাসিকদের বর্ণনা মোতাবেক জুলিয়ান কিছু তোহফা নিয়ে টলেডোতে গিয়ে বাদশাহ রডারিকের সাথে এমন নিষ্ঠ প্রীতির সাথে সাক্ষাৎ করল যেন সে তার মেয়ের ইজ্জত হরণের ব্যাপারে কিছুই জ্ঞাত নয়। সে তার আচার ব্যবহার ও কথাবার্তা এমনভাবে পেশ করল যে বাদশাহ মঙ্গলকামী হয়ে তার হাল অবস্থা জানার জন্য সাক্ষাৎ করতে এসেছে। বাদশাহ রডারিক যখন বুঝতে পারলেন জুলিয়ান তার মেয়ের ব্যাপারে কিছুই অবগত নয়, তখন সে জুলিয়ানের মতো ছোট ছোট জায়গিরদারদের সাথে যে ব্যবহার ও সম্মান করে তার চেয়ে অনেক বেশি সম্মান ও ইজ্জত জুলিয়ানকে করলেন। তার সম্মানে বাদশাহ বিশাল অনুষ্ঠানের আয়োজন করলেন, যাতে নৃত্য সঙ্গীতের ব্যবস্থা ছিল। সেই অনুষ্ঠানে ফ্লোরিডা তার বাবার সাথে বসে রডারিক তার সাথে কি আচরণ করেছেন, তাকে হুমকি দিয়েছেন তা বর্ণনা করল। জুলিয়ান: আমাদের আস্তাবলের হাকিম ফরিয়াড্রকের বেটা হিজি তোমার ঘটনা বিস্তারিতভাবে আমার কাছে বর্ণনা করেছে। রডারিকের সামনে আমি না জানার ভান করেছি। তোমাকে নিয়ে যাচ্ছি, তারপরে আমার প্রতিশোধ নেব যাতে তার শাহী মসনদ মাটির সাথে মিশে যাবে। পরের দিন বাদশাহ রডারিক জুলিয়ান তার দরবারে আসার দরুন তাকে বিশেষ সম্মান উপস্থিত করলেন এবং শিয়স্তার প্রতিরক্ষার ব্যাপারে আলোচনা করলেন। রডারিক জুলিয়ানকে জিজ্ঞেস করলেন, মুসলমানরা পরে মনে হয় শিয়স্তার উপর হামলার হিম্মত করেনি। জুলিয়ান: না, শিয়স্তার কেল্লার মজবুত দেয়ালে মাথা টুকে টুকে মস্তক চূর্ণ করে ফেলেছে। তারা অনুধাবন করতে পেরেছে যে শিয়স্তার উপর স্পেনের মহারাজের অপরাজেয় যুদ্ধ শক্তির ছায়া রয়েছে। এখন তারা শিয়স্তার দিকে ফিরে তাকাতেও সাহস পায় না। রডারিক: তোমার বেটি ফ্লোরিডা কেবল খুবসুরতি নয়, দানিশমন্দ ও বাহাদুরও বটে। তাকে কোনো সাধারণ ব্যক্তির কাছে অর্পণ করো না। আমি তার তরবিয়তে খুবই মুগ্ধ। এটা আমার বড়ই সৌভাগ্য। জুলিয়ান গোলামের মতো বলল, কিছুদিনের জন্য ফ্লোরিডাকে আমার সাথে নিয়ে যাচ্ছি। রডারিক: না নিয়ে যাওয়াই ভালো। জুলিয়ান মিথ্যে বলল, তার মা ভীষণ বিমার হয়ে পড়েছে, সেই আমাকে পাঠিয়েছে। বলছিল 2-3 দিনের জন্য ফ্লোরিডাকে নিয়ে আসো। মায়ের স্নেহ মহব্বত আমি লুকিয়ে রাখতে পারছি না। 2-3 দিন পরে আবার বেটিকে পাঠিয়ে দেব। রডারিক সান্ত্বনার শ্বাস নিয়ে বললেন,
পাঠিয়ে দেবে? তাহলে নিয়ে যাও। স্বয়ং ফ্লোরিডা বলছিল সে তাড়াতাড়ি ফিরে আসতে চায়। জুলিয়ান আবার মিথ্যে বলল, রডারিক, তোমার বেটি অবশ্যই ফিরে আসতে চাবে। ঐতিহাসিকরা জুলিয়ান ও রডারিকের এক মজাদার আলোচনার কথা উল্লেখ করেছেন। রডারিক, আচ্ছা জুলিয়ান, তোমাদের এলাকায় তো ভালো বাজ পাখি পাওয়া যায়, শিকারের জন্য আমার বাজ পাখি দরকার। জুলিয়ান, হ্যাঁ শাহেনশাহ উলদুলুস, আমি আপনার জন্য এমন বাজ পাঠাবো যা ইতিপূর্বে আপনি দেখেননি। তা শিকারের প্রতি এমনভাবে ধাবিত হয়েছে তাকে বাঁচার কোনো অবকাশ দেয় না। জুলিয়ানের এই কথা যে ঐতিহাসিকরা লিখেছেন তারা বলেন এ দ্বারা প্রতীয়মান হয়ে যায় জুলিয়ান সে সময় স্থির করেছিল যে রডারিকের প্রতিশোধের জন্য স্পেনের উপর হামলার ব্যাপারে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করবে। জুলিয়ান ফ্লোরিডাকে সিওস্তাতে নিয়ে এলো এবং পরের দিনই মুসা ইবনে নুসাইরের সাথে সাক্ষাতের জন্য বেরিয়ে পড়ল। মুসা ইবনে নুসাইর সতর্কতা অবলম্বনে খুব জরুরি মনে করতেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এক খ্রিস্টান বাদশাহ অপর খ্রিস্টান বাদশাহর ওপর মুসলমান দ্বারা আক্রমণ করাবে। তিনি ভাবছিলেন এটা কোনো ফন্দি হতে পারে। এ কারণে তিনি জুলিয়নকে কোনো সান্ত্বনাদায়ক জবাব দিচ্ছিলেন না। জুলিয়ন, আপনি বিশ্বাস না করেন তাহলে আমার বেটি ফ্লোরিডাকে উপস্থিত করব, আপনি তাকে জিজ্ঞেস করবেন। মুসা, আমি হিজি নামের ওই ব্যক্তির সাথে কথা বলতে চাই, তাকে আমার কাছে নিয়ে আসবে। আসার আগ পর্যন্ত তুমি তোমার সাথে আগত অফিসার সহ আমার মেহমান হিসেবে থাকবে। সেই মুহূর্তে একজন কাসেদ হিজিকে আনার জন্য সিওয়াস্তা পাঠিয়ে দেওয়া হলো। সে সময় জুলিয়ান মুসা ইবনে নুসাইরকে স্পেন ও রডারিক সম্পর্কে অনেক কথা বলেছিল, যা আজও ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে। জুলিয়ান, মুসা, রডারিকের ব্যাপারে দুশ্মনী আমার অন্তরে আজ নতুন সৃষ্টি হয়নি। এই দুশ্মনী অনেক পুরাতন। তুমি হয়তো জানো স্পেনে গোথাদের রাজত্ব ছিল। রডারিক ছিল স্পেন ফৌজের সিপাহ সালার। ডেজা নামের এক গোথা ছিল স্পেনের বাদশাহ। সে সৃষ্টিগতভাবে ন্যাক ইনসান ছিল। ফাদ্রিরা ধর্মের আড়ালে বিপুল পরিমাণ ধন সম্পদ জমা করে বিলাসবহুল জীবনযাপন করছিল। গির্জা পরিণত হয়েছিল পাপের আড্ডাখানায়। আর মুসা, পোপদের নির্দেশে সবকিছু হতো। পাদ্রীরা নিজ ইচ্ছামতো চলাফেরা করত। যেহেতু তারা ধর্মগুরু ছিল, এ কারণে সাধারণ ফৌজ ও জনগণ তাদেরকে সম্মান করত। বাদশাহ তাদের বিরুদ্ধে কিছু বলতে ভয় পেতেন। জীবন ব্যবস্থা এমন ছিল যে ধনী দিন ধনের পাহাড় গড়ে তুলছিল, আর দরিদ্র ক্রমে হচ্ছিল নিঃস্ব থেকে নিঃস্বতর। প্রজারা মূলত ছিল শাহী খানদানের গোলাম। শ্রমিকদেরকে বেগার খাটানো হতো বা একেবারে যৎসামান্য পারিশ্রমিক দেওয়া হতো। জনসাধারণের কাছে কঠিন শাস্তি নির্ধারিত ছিল, যা সামান্যতম অপরাধেই প্রয়োগ করা হতো। জনগণের উপর এমন পরিমাণ কর আরোপ করা হয়েছিল যতদূর তারা ক্ষুধার্ত দিন গুজরাত। অপরদিকে জনতার পয়সায় শাহী খাজানা ভরে উঠত। সে সম্পদ শাহী খানদানের বিলাসিত ও আরামায়েশের পেছনে হতো ব্যয়। ডেজা তখন নাসিন হলেন। আমার বিবি তারই বেটি। ডেজার অন্তরে ধর্মের ইহতারাম ও আওয়ামের মহব্বত ছিল। তিনি তখন নাসিন হয়েই গির্জা ও পাদ্রীদের প্রতি দৃষ্টি দিলেন। গির্জাকে পাপের আড্ডা থেকে মুক্ত করলেন। তারপর তিনি নজর দিলেন ওই সকল রাঘববোয়ালদের দিকে যারা আওয়ামকে হুকানাঙ্গা রেখে তাবৎ সম্পদ জমা করতে নিজ উদরে। তিনি সাধারণত জনতার ওপর থেকে কর উঠিয়ে তা আরোপ করলেন ধনীদের ওপর। তিনি সম্পদশালীদের সম্পদের পুঙ্খানুপুঙ্খ হিসেব নিকেশ করে নতুনভাবে তার ওপর ট্যাক্স আরোপ করে তা আদায়ে বাধ্য করছিলেন। এভাবে ক্রমে সাধারণ জনগণের মাঝে শান্তি ফিরে আসছিল। ধর্মগুরু আমিরোমারা জায়গিরদার যে সম্পদ আমজনতাকে শোষণ করে জমা করেছে তা আবার তাদের হাতে ফিরে যাবে, এটা মেনে নেওয়া তাদের জন্য খুবই কষ্টসাধ্য বিষয় ছিল। তাই ফাদ্রীরা এক্ষেত্রে ধর্মকে ব্যবহার করে ফৌজের মাঝে প্রপাগান্ডা ছড়িয়ে দেয়। তাদের খেপিয়ে তুলল যে বাদশাহ ডেজা ধর্মের ব্যাপারে না ঘুরিয়ে ধর্মগুরুদের স্বীয় গোলাম বানানোর চেষ্টা করছে। ফৌজ বাদশার বিরুদ্ধে বিদ্রোহ করে বসল, আর সে বিদ্রোহীদের নেতা ছিল রডারিক। ডেজার ওফাদার
ও ফাদার, ফৌজ খুব স্বল্পই রইল। যারা রইল তারা বিদ্রোহীদের সাথে বেশিক্ষণ যুদ্ধ করতে পারল না। বিদ্রোহীরা বিজয় অর্জন করল। পাদ্রীরা রডারিককে শাহী মসনদে সমাসীন করল। সে মসনদে বসে ডেজাকে কতল করার নির্দেশ দিল, সুতরাং তাকে কতল করা হলো। তারপর আমির ওমারা, শাহী খানদান ও জাগিরদার আবার বিলাসিতায় ডুবে গেল। মুসা, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, তুমি যদি স্পেন আক্রমণ করো তাহলে সেখানে সাধারণ জনগণ তাদের বিলাসী ও জালেম বাদশাহ এবং জেনারেলদেরকে ত্যাগ করবে। হতে পারে ফৌজও হয়তো রডারিকের ডাকে সাড়া দিবে না। তোমার ফৌজ যদি স্পৃহা উদ্দীপনা নিয়ে লড়াই করে তাহলে স্পেনের সৈন্য অতি দ্রুত ময়দান হতে পলায়নপদ হবে। এনাগাদ মুসা ইবনে নুসাইর তাকে কোনো ফয়সালা শুনাননি। 4-5 দিন পর হিজি মুসার কাসেদের সাথে এসে পৌঁছল। সম্মানিত মেহমানের ন্যায় তার প্রতি সম্মান প্রদর্শন করে তাকে মুসার কাছে পৌঁছে দেওয়া হলো। ফ্লোরিডার সাথে যে হিজির পাগলপাড়া প্রেমের সম্পর্ক রয়েছে সে কথা হিজি ফ্লোরিডার বাবাকে বলেনি। ফ্লোরিডার বিরহে সে যে উন্মাদ হয়ে চুপিসারে সংগোপনে টলেডো গিয়েছিল সে কথাও প্রকাশ করেন। সে জুলিয়ানকে বলেছিল শিবাস্তার পরিবেশ একঘেয়েমি হয়ে উঠেছে, তাই সে ভ্রমণে বেরিয়েছিল। ফ্লোরিডার সাথে তার প্রেম মোলাকাত, তার বিরহে অস্থির হয়ে টলেডো গমন, সেখানে ফ্লোরিডার সাথে একান্তে মিলন এবং ফ্লোরিডার প্রতি রডারিকের বাড়াবাড়ি তাবৎ দাস্তান হিজি মুসার কাছে বর্ণনা দিল, যার বর্ণনা পূর্বে দেয়া হয়েছে। মুসা হিজিকে নানা বিষয়ে সওয়াল করলে হিজি তার হার সওয়ালের জবাব দিল। সওয়াল জবাবের মাধ্যমে মুসা তার সকল সুখ শোভা দূর করে হিজিকে মেহমানখানায় পাঠিয়ে দিয়ে জুলিয়নকে তলব করলেন। মুসা ইবনে নুসাইর: মেরে ভাই জুলিয়ন, আমি তোমার প্রতিটি কথা ও প্রীতির সম্পর্ক গড়ে তোলার আবেদনের প্রতি গভীরভাবে চিন্তা ফিকির করেছি। সালার, হাকিম ও মুর্শিদদের সাথে সলা পরামর্শ করেছি। তোমাকে পূর্ণমাত্রায় বিশ্বাস করছি, তবে এত বড় গুরুত্বপূর্ণ বিষয়ে ফয়সালা গ্রহণের ব্যাপারে আমি সক্রিয় নই। স্পেন কোনো ছোটোখাটো মুলুক নয়, তেমনিভাবে তার ফৌজও কোনো মামুলি ফৌজ নয়। আমি খলিফার থেকে ইজাজত তলব করব। আজই খলিফার কাছে পয়গাম দিয়ে কাসের দামেস্ক পাঠাবো। তোমাকে খলিফার জবাবের ইন্তজার করতে হবে। কাসেদ অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন হবে, আর যে দীর্ঘ সফর 1 মাস তো লাগবেই। কাসেদ হয়তো 2-4 দিন আগেও ফিরে আসতে পারে। তুমি এখন ফিরে যাও। 25-26 দিন পরে এসো, বা আমি তোমাকে খবর দিয়ে তলব করব। মুসা জুলিয়নকে রুখসত করে তার কাতেবকে ডেকে খলিফার কাছে এক দীর্ঘ পয়গাম লিখে পাঠালেন। জুলিয়নের অভিপ্রায়ের কথা বিস্তারিতভাবে বর্ণনা করলেন। সে সময় খেলাফতের মসনদে সমাসীন ছিলেন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, যিনি যথার্থ অর্থে ছিলেন একজন মর্দে মুমিন। ইসলামের মায়াবী বাণী সমুদ্রের ওপারে পৌঁছানোর জন্য তিনি ছিলেন পাগলপাড়া। সে সময় তিনি মোহাম্মদ ইবনে কাসেমকে হিন্দুস্তান পাঠিয়েছিলেন। হাজ্জাজ ইবনে ইউসুফ ছিলেন তার ডান হস্ত। মুসা জুলিয়নের তামাম কথা উল্লেখ করার পর লিখলেন, জুলিয়ন তো ঘটনাক্রমে আমাদের থলিতে এসেছে। আমি আমার অন্তরের কথা বলছি। আমার নয়ন যুগল আজ দীর্ঘদিন স্পেনের প্রতি নিবদ্ধ রয়েছে। ইসলামের পয়গাম মিশর ও আফ্রিকার সীমান্তে এসে দাঁড়িয়ে গেছে। আমি কয়েকবার সীমান্তে দাঁড়িয়ে স্পেনের দিকে লক্ষ্য করেছি এবং সমুদ্রের বুক চিরে তার উপর হামলার পরিকল্পনা করেছি। ইদানিং এক খ্রিস্টান গভর্নর সাহায্যের ব্যবস্থা করেছে, ফলে আপনি সব দিক বিবেচনা করে আমাকে স্পেন অভিমুখে অগ্রসর হবার অনুমতি দেবেন। আরেকটা বিষয় আপনি ফিকির করবেন, তা হলো আমার কাছে যে ফৌজ রয়েছে তারা সকলেই প্রায় বর্বররা খুনখার কম। তাদের ফৌজকে আমি নিয়ম শৃঙ্খলার বাধ্যবাধকতা আরোপ করেছি, কিন্তু তারা স্থিরভাবে বসার লোক নয়। তাদেরকে বেশি দিন নিয়ম শৃঙ্খলার রশিতে বেঁধে রাখা যায় না। তাদেরকে যদি বেশি দিন বেকার রাখা হয় তারা পরস্পরের লড়াই শুরু করবে এবং নিয়ম কানুনের ব্যাপারে বিদ্রোহী হয়ে উঠবে। এমনকি ইসলামের ব্যাপারেও বিদ্রোহ করতে পারে। খলিফাতুল মুসলিমিন, আমি তাদেরকে শিওয়াস্তার ওপর হামলা, অবরোধ ইত্যাদি কাজে নিয়োজিত রেখেছিলাম, কিন্তু বেশ কিছুদিন হলো তাও বন্ধ। এখন জরুরি তাদেরকে কোনো একটা যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া, যাতে তারা যুদ্ধ বিগ্রহের নেশা মেটাতে পারে। তাছাড়া আরেকটা কারণ রয়েছে, তাদের পূর্ণ মুমিন ও মুজাহিদ হিসেবে গড়ে তোলার জন্য বড় প্রয়োজন স্পেন অভিমুখে রওনা করা, যাতে তারা কুফর স্থানে
গিয়ে বিজয় অর্জন করে ইসলামের চিরসুন্দর মহিমা প্রচার প্রসার করবে। ফলে ক্রমে ইসলাম তাদের শিরা উপশিরা অন্তরের গভীরতম প্রদেশে স্থান করে নেবে। কাছে অনেকদিন পর খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের জবাব নিয়ে ফিরে এলো। জবাব ইতিবাচক ছিল। ফলে খলিফা খুব তাগিদ দিয়ে লিখেছেন, সতর্ক অবলম্বন খুবই জরুরি। যেসব লোক ইসলামের গণ্ডির বাইরে তাদের ওপর পূর্ণ ভরসা ও বিশ্বাস করার শঙ্কামুক্ত নয়। সতর্কতার ব্যাপারে খলিফা লিখেছেন, জুলিয়নকে ভালোভাবে ইমতেহান করার জন্য যদি সেই ইমতেহানে কামিয়াব হয় তাহলে দামেস্ক খবর দেবে, এখান থেকে প্রয়োজনীয় ফৌজ ও সামানাদিক পাঠানো হবে। মুসা ইবনে নুসাইর খলিফার জবাব পরামর্শ সভাতে পড়ে শুনিয়ে সকলের থেকে মশওয়ারা তলব করলেন। আরবদের মেধার ধীশক্তি সর্বজন স্বীকৃত। কিছুক্ষণ পর আলোচনা পর্যালোচনার পর জুলিয়নকে পরীক্ষা করার একটা পদ্ধতি তারা করলেন। জুলিয়নকে আসার পয়গাম দেওয়ার জন্য একজন দূত শিওয়াস্তা পাঠিয়ে দেওয়া হলো। জুলিয়ন তো এই পয়গামের অপেক্ষাতেই ছিল। পয়গাম পাওয়া মাত্র রওয়ানার জন্য প্রস্তুত হলো। শিওয়াস্তাতে অবস্থানরত ডেজার ভাই আওপাসকে সাথে নিল। তাদের সাথে সৈন্যবাহিনীর এক বড় অফিসার ও 100 জনের এক নিরাপত্তা বাহিনী ছিল। এই শাহী কাফেলা সফর শেষে মুসার রাজধানী কায়রোতে পৌঁছার পর জুলিয়ন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মুসার সাথে সাক্ষাৎ করে। ইতিহাস প্রমাণ করে ওই মুলাকাতে ডেজার ভাই আওবাস ও জুলিয়নের সৈন্যবাহিনীর সিনিয়র অফিসারও ছিল। এটা একটা ঐতিহাসিক মুলাকাত ছিল। এই মুলাকাতের মাধ্যমে মুসলমানদের জন্য স্পেনের দ্বার উন্মুক্ত হয়। মুসা ইবনে নুসাইর, মেরে ভাই জুলিয়ন, দামেস্ক থেকে ইজাজত এসেছে, তবে এই শর্তে যে তোমাকে এটা প্রমাণ করতে হবে বাদশাহর অর্ডারের সাথে তোমার এমন দুশ্মনী রয়েছে, পরিবেশ যতই অনুকূলে আসুক সে দুশ্মনী খতম করে তাকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করবে না। জুলিয়ন, তা প্রমাণ করার জন্য কোন তরিকা তুমি বলে দাও। আমি তো প্রহর গুনছি। ওই হতভাগা রডারিক থেকে আমার বেইজ্জতির প্রতিশোধ কবে গ্রহণ করতে পারব। আওপাস, আমিরে মুহতারাম, আমার ওই ভাইয়ের রূহ আমাকে রাত্রে ঘুমাতে দেয় না। যার বিরুদ্ধে রডারিক বিদ্রোহ করে তার বাদশাহী মসনদ তছনছ করে নিজে শাহী তখ্তে বসেছে আর আমার ভাইকে হত্যা করিয়েছে। এখন সে আবার আমাদের খানদানের ওপর কালিমা লেপন করছে। আমাদের পরিস্থিতির শিকার যদি আপনি হতেন তাহলে প্রতিশোধ নেওয়ার জন্য একদিন অপেক্ষা করাও আপনার পক্ষে সম্ভব হতো না। আর যদি আপনার মতো বিপুল সংখ্যক ফৌজ আমাদের থাকতো তাহলে মদদের ভিক মাগার জন্যে আপনার দ্বারা আসতাম না। মুসা, আর ইন্তজার করব না। জুলিয়ন, এক কাজ করো, তোমার সৈন্য সামন্ত নিয়ে সমুদ্র পার হয়ে রাতের আধারে স্পেনের সীমান্তবর্তী কোনো এলাকা আক্রমণ করো এবং স্পেনের ফৌজ বাহিনী আসার পূর্বে ফিরে আসো। এটা একটা প্রমাণ হবে যা দ্বারা আমি বুঝতে পারবো সত্যি তুমি রডারিককে দুশ্মন জ্ঞান করো। আমি তোমার প্রতিশোধ স্পৃহা দেখতে চাই। জুলিয়ন, আর সেখানে যদি তাদের বিপুল সংখ্যক ফৌজের সাথে মোকাবেলা হয় এবং বা আমার ফৌজ যদি কোনো বিপদে পড়ে তাহলে পরিস্থিতি কি হবে। মুসা, তোমাকে বিপদের সম্মুখীন হতে দেব না। আমার ফৌজি বাহিনী সমুদ্র পাড়ে অবস্থান করবে। আমি পয়গাম পৌঁছার এমন ইন্তজাম করব যদি তোমার সৈন্য কোনো বিপদের সম্মুখীন হয় তাহলে ফাওরান আমি সংবাদ পাবো, ফলে আমার ফৌজ তোমার মদতে পৌঁছে যাবে। জুলিয়ন আওপাস ফাওরান রাজামন্দি জহের করলেন এবং মুসার সাথে পরামর্শ করে স্পেনের এক সীমান্তবর্তী এলাকার ওপর হামলার প্ল্যান তৈরি করে তারা দুজন তখনই শিওয়াস্তা অভিমুখে রওনা হয়ে গেল। মুসা ইবনে নুসাইর জেনারেল আবু জুরওয়া তুরাইফ ইবনে মালিক আল মুয়াফিরি এর নেতৃত্বে একদল ফৌজকে এই নির্দেশ দিয়ে পাঠালেন যে তারা যেন শিওয়াস্তার উপকণ্ঠে গিয়ে তাঁবু ফেলে অবস্থান করতে থাকে। তারপর জুলিয়ন যখন তার ফৌজ স্পেনের দিকে প্রেরণ করবে তখন আবু তুরাইফ তার ফৌজ প্রস্তুত করে শিওয়াস্তার সীমানা পাড়েই গিয়ে পৌঁছবে। সালাদ তুরাইফ যখন তার ফৌজ সহ শিওয়াস্তার নিকটে পৌঁছলেন তখন জুলিয়ন কেল্লা হতে বেরিয়ে এসে তাকে শাহী ইস্তেকবাল করে নিবেদন করলেন। তিনি যেন কেল্লার অভ্যন্তরে তার কামরাতে একা অবস্থান করেন। সালাদ তুরাইফ, নওয়াব জুলিয়ন, আমাদের একজন জেনারেল সে নিজেকে তার একজন মামুলি ফৌজের চেয়ে বেশি মর্যাদাবান মনে করে না, তাই তার পৃথক কামরাতে অবস্থান করার কোনো প্রয়োজন নেই। যুদ্ধের ময়দানে সালার আর সিফাই সমান।
আমাদের ধর্ম উচ্চ নিচু মানে না। আপনি যদি আমাদেরকে নামাজ পড়তে দেখেন তাহলে নির্ণয় করতে পারবেন কাতারবন্দিভাবে দাঁড়ানো তো মুসলমানদের মাঝে কে সেনাপতি আর কে সিপাহী। এমনও হয় যে আমাদের সিপাহীরা আগে আর আমরা থাকি পেছনে, তবে ইমামতি করার সৌভাগ্য লাভ করে সেনাপতি। জুলিয়ান অত্যন্ত আবেগের সাথে বলল, আপনি স্পেন বিজয় করবেন। আপনি যা বর্ণনা করলেন সেটাই ইসলামের মৌল শক্তি। আমাদের সেনাপতি সিপাহীকে নিজের গোলাম মনে করে, তারপরও আমার মহলের দরজা আপনার জন্য উন্মুক্ত। অতঃপর একদিন সে রজনীতে সমাগত হলো। রজনীতে জুলিয়ানের ফৌজ সেবাস্তা সমুদ্র তীর হতে পালতোলা কাশতিতে সোয়ার হচ্ছিল। অপরদিকে সালাত তুরাইফের সৈন্যদল সমুদ্রগুলো গিয়ে পৌঁছল। সমুদ্র সফর মাত্র 12 মাইল ছিল। জুলিয়ানের যুদ্ধ নৌকার মাল্লারা ছিল অত্যন্ত অভিজ্ঞ। সমুদ্র পূর্ণ শান্ত, বাতাস প্রবাহিত হচ্ছিল। অনুকূলে নির্ধারিত সময়ের পূর্বেই জুলিয়ান সৈন্যবাহিনী স্পেন তীরে গিয়ে পৌঁছল। কামান ছিল আউপাসের হাতে। জুলিয়ান ছিল সমুদ্র তীরে দাঁড়িয়ে, তার সাথে ছিল বিবি ও 2 বেটি ফ্লোরিডা ও মেরি। ফৌজ রওনা হওয়া পর্যন্ত ফ্লোরিডা বাবার কাছে একটা বিষয় বারবার উত্থাপন করছিল। সে পুরুষের লেবাস পরে ফৌজের সাথে স্পেন যাওয়ার জন্য জিদ ধরেছিল। সে তার বাবার লেবাস বের করে এনেছিল, ঢাল তলোয়ার নিয়ে পূর্ণ প্রস্তুত হয়েছিল। কিন্তু জুলিয়ান তাকে যাবার অনুমতি দিচ্ছিল না, মা ও বাবা দিচ্ছিলেন। ফ্লোরিডা চিৎকার করে বলছিল, আমি কি শাসওয়ার নই? বর্ষা তোলার আমি কি চালাতে পারি না? আমার নিক্ষিপ্ত তীর কি লক্ষ্যভ্রষ্ট হয়? বাবা মা তাকে বলছিল, তুমি সবকিছু ঠিকমতো জানো, কিন্তু দুশ্মন যখন তলোয়ার বর্ষা নিয়ে সম্মুখে আসে তখন নিজের তলোয়ার বর্ষা ঠিকমতো চালনা করা মুশকিল হয়ে যায় এবং নিক্ষিপ্ত তীর তখন পথভ্রষ্ট হতে থাকে। লারনা আর মরনা ও এ দুনোকে মদকা কাম হয়। ফ্লোরিডা, বেআব্রু আমি হয়েছি, তাই স্পেনের ওপর প্রথম আক্রমণে অন্তত আমাকে শরীক হতে দিন। বাবা তাকে এ ওয়াদা দিয়ে বিরত রাখলেন যে মুসলমানরা স্পেন আক্রমণ করে যখন রডারিককে পরাজিত করবে তখন সে মুসা ইবনে নুসাইরের কাছে আবেদন করবে রডারিককে জীবিত গ্রেপ্তার করে ফ্লোরিডার কাছে ন্যস্ত করার জন্য, যাতে সে তাকে হত্যা করতে পারে। ফ্লোরিডা শান্ত হয়েছিল এবং ফৌজকে বিদায় সম্ভাষণ জানানোর জন্য আবার সাথে সমুদ্রকূলে পৌঁছে গেছিল, যেখানে সে মুসলমান সালার আবু দুরাইফকে দেখতে পেল। বাবা তাকে সে সালারের সাথে পরিচয় করিয়ে দিলে। তারপর ফ্লোরিডা ও দুরাইফের পেছনে লাগলো, সে যেন আর তার বাবা পিছনে লাগলো পরিচয় করে দিল।